হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আমাদের পরবর্তী টপিক টর্ক নিয়ে আলোচনা করব। তো টর্ক ওকে। তো টর্ক যে বিষয়, সে বিষয় আমরা আগে বাস্তবিক ক্ষেত্রে টর্ক বলতে কি বোঝাই সেটা বুঝব। এরপর আমরা তার যে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ আছে সেগুলো দেখব। তো টর্ক আলোচনা করার আগে আমরা একটা সিম্পল বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যে দরজা আছে সেটা। মনে করো আমাদের যে দরজা আছে সেই দরজাটা এরকম থাকে। তো আমরা দরজাটা এভাবে কি করি, ওপেন করি, তাই না? তো দরজার এটা হচ্ছে অক্ষ, এই অক্ষের সাপেক্ষে এই দরজার যে পাল্লা আছে সে পাল্লাটা কি করে, ঘুরে। এখন কথা হচ্ছে যে আমরা যখন দরজা দেখি, আমাদের যে দরজাগুলো আছে, তখন দেখবা দরজা খোলার জন্য যে হাতলটা ইউজ করা হয় সে হাতলটা কোন জায়গায় লাগানো থাকে? সে হাতলটা লাগানো থাকে দরজার যে অক্ষ আছে সেই অক্ষ থেকে যত দূর সম্ভব দূরে, অর্থাৎ ইন্ড পয়েন্টে। এটা যদি দরজার অক্ষ হয় তাহলে হাতলটা থাকে আমার যে দরজার পাল্লা আছে বা দরজা, এই দরজার লাস্টের দিকে ইন পয়েন্টে এইখানে থাকে, তাই না? তো দরজার লাস্টের দিকে কেন ওই হাতল রাখা হয় দরজা খোলার জন্য? কেন দরজা যেই জায়গাতে ঘুরে ঘূর্ণন অক্ষের কাছে কেন রাখা হয় না? তো এটার একটা ভালো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা আমরা এক্সপ্লেন করব এবং এর মাধ্যমে আমরা টর্ক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নিব। ওকে, আচ্ছা। তো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে একটা দরজা তুমি যখন খুলবা তখন একটা দরজা খোলার জন্য তোমাকে কি প্রয়োগ করতে হবে? বল প্রয়োগ করতে হবে। তো আসো আমরা দেখি যে একটা দরজা খোলার সময় বল প্রয়োগের প্রয়োজন আছে না? তো এই যে দেখো একটা দরজা, তোমাকে যদি কেউ ফার্স্ট স্টেপে বলে একটা দরজা খোলার জন্য তুমি কি করবা, তুমি তখন বলবা আমি ওই দরজার ওপর বল প্রয়োগ করব। কিন্তু তুমি ওই দরজার ওপর বল প্রয়োগ করবা, ঠিক আছে, এতদূর পর্যন্ত ঠিক আছে, অর্থাৎ বল না প্রয়োগ করলে তো দরজা খুলবে না। কিন্তু ওই কথাটুকু ঠিক আছে, আবার ঠিক নাই। কেন ঠিক নাই? দেখো, তুমি এটা দরজা, এই দরজাকে খোলার জন্য তুমি বল প্রয়োগ করবা। এখন তুমি যদি এইভাবে বল প্রয়োগ করো তাহলে দরজা খুলবে, কিন্তু তুমি যদি এইভাবে বল প্রয়োগ করো তাহলে দরজা খুলবে না। দেখো এইভাবে, মানে ওই দিকে বল প্রয়োগ করছো, বলটা তুমি প্রয়োগ করছো দরজার ওই দিকে, মানে এইভাবে। ওকে, তাহলে তোমার এখানে বলার ভুল আছে। কোনটুকু ভুল? যে দরজা খোলার জন্য বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে, কিন্তু ডিরেকশনটা তোমাকে কি করে দিতে হবে? বলে দিতে হবে। অর্থাৎ এইখান থেকে আমি বলতে পারি যে দরজা যে তুমি খুলবা, এই খোলার জন্য শুধু বলের, মানে দরজার খোলাটা বা ঘূর্ণনটা বলের উপর নির্ভর করছে না, নির্ভর করছে বলের উপরও নির্ভর করছে, এবং বলের মানে বল তো লাগবেই, কিন্তু কার উপর নির্ভর করছে? ডিরেকশনের উপর। অর্থাৎ তুমি বলটা কিভাবে কোন জায়গাতে প্রয়োগ করবা তার উপর। ক্লিয়ার? তাহলে একটা বিষয় আমরা এখান থেকে ক্লিয়ার হলাম যে একটা দরজা তুমি যখন খুলতে যাবা তখন তোমাকে বল প্রয়োগ করতে হবে, কিন্তু ওই বল প্রয়োগের সময় তোমাকে বলের ডিরেকশন সম্পর্কে জানতে হবে। তুমি এখন এমন ডিরেকশনে বল প্রয়োগ করলা যে তোমার দরজাটা কি করছে না, খুলছে না। ওকে, এখন ধরে নাও তুমি এই দরজাটা খোলার জন্য বল প্রয়োগ করেছো, এবং তুমি দরজা খোলার জন্য যে বল প্রয়োগ করবা তার ডিরেকশন সম্পর্কে ভালো জ্ঞান রাখো। তার মানে তুমি এই দিকে বল প্রয়োগ করছো না, তুমি বল প্রয়োগ করছো এই বরাবর। ওকে, তাহলে এই বরাবর তুমি যদি বল প্রয়োগ করো, দেখো এই বরাবর তুমি যদি বল প্রয়োগ করো তাহলে দরজাটা খুলবে। খুলবে কি না বলো? খুলবে। আবার এই বরাবর বল প্রয়োগ করলে কিন্তু দরজা খুলবে। আমার কথা কিন্তু ভালো করে বুঝো, দিস ইজ ইম্পর্টেন্ট বেসিক অফ টর্ক। ঠিক আছে, এটা একবারে ইম্পর্টেন্ট বেসিক, একবারে লোয়ার লেভেল বেসিক। এটা দেখো, এই যে দরজা আছে, এই দরজাতে তুমি যদি এইভাবে বল প্রয়োগ করো, ওকে ফাইন, দরজা খুলবে। তুমি যদি এইভাবে বল প্রয়োগ করো তারপরও দরজা খুলবে।
কেন খুলবে? কারণ তুমি এখন জেনে গেছো যে বল প্রয়োগ করতে হবে, এবং ওই বল শুধু প্রয়োগ করলে হবে না, ওর ডিরেকশন সম্পর্কে আমাকে ভালো ধারণা রাখতে হবে যাতে দরজাটা কি করে, খুলে। তো এইভাবে বল প্রয়োগ করলে দরজা খুলবে, আবার ওই জায়গাতে এইভাবে বল প্রয়োগ করলে দরজা খুলবে। ঠিক আছে, কিন্তু তুমি দেখবা এইভাবে তুমি যদি বল প্রয়োগ করো, অর্থাৎ যে তল আছে দরজার ওই তলের লম্বভাবে তুমি যদি বল প্রয়োগ করো, তাহলে দরজা যত সহজে খুলবে, এইভাবে বল প্রয়োগ করলে দরজা তত সহজে খুলবে না। ওকে, তার মানে আমরা এখান থেকে ধারণা পেলাম যে দরজাতে বল প্রয়োগ করলে দরজা খুলবে, ঠিক আছে, কিন্তু সেখানে ডিরেকশনটাও মেন ফ্যাক্টর, বা ডিরেকশনটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, তুমি জেনে গেছো যে তলের সাথে তুমি যদি লম্বভাবে এভাবে বল প্রয়োগ করো তাহলে দরজাটা ইজিলি খুলবে। তো এই বিন্দুতে তুমি এইভাবে লম্বভাবে বল প্রয়োগ করেছো, তাহলে দরজা তাড়াতাড়ি খুলবে। এই বিন্দুতে এইভাবে বল প্রয়োগ না করে এইভাবে বল প্রয়োগ করেছো, তাহলে দরজা তাড়াতাড়ি খুলবে। এখন তুমি করেছো কি, তুমি দেখছো এই বিন্দুতে এইভাবে বল প্রয়োগ করলে দরজা তাড়াতাড়ি খুলে। এখন তুমি বলছো তাহলে এই বিন্দুতে আমি বল প্রয়োগ করে দেখিও, একইভাবে এইভাবে প্রয়োগ করে দেখতেছো। তাহলে তুমি দুই ক্ষেত্রে কিন্তু তুমি লম্বভাবে বল প্রয়োগ করছো, কিন্তু একটা বল হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে, একটা বলের প্রয়োগ বিন্দু হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে দূরে, আর একটা বলের প্রয়োগ বিন্দু হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে কি, কাছে। তো কোন ক্ষেত্রে তোমার কাছে বেটার মনে হবে? তুমি যদি তোমার বাস্তবিক পক্ষে তোমার দরজা দেখো, তুমি দরজার যে ঘূর্ণন অক্ষ সেখান থেকে কাছে বল প্রয়োগ করবা লম্বভাবে, আর দূরে অর্থাৎ দরজার ঘূর্ণন অক্ষ থেকে দূরে লাস্টের দিকে তুমি বল প্রয়োগ করবা। দেখবা লাস্টের দিকে যে তুমি বল প্রয়োগ করেছো তার জন্য তুমি ইজিলি খুলতে পারবা, আর ওই একই বল তুমি ফার্স্টের মানে ঘূর্ণন অক্ষের দিকে প্রয়োগ করেছো লম্বভাবে, তোমার কষ্ট হবে খুলতে, বা ওইভাবে দরজাটা খুলবে না বা ঘুরবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অক্ষের সাপেক্ষে একটা দরজার যে ঘূর্ণন বা খোলা, এটা নির্ভর করছে বলের মানের ওপর, মানে বল তো লাগবেই, বলের ডিরেকশনের ওপর, বল কোন ডিরেকশনে প্রয়োগ করবা। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে কত দূরে তুমি বলটা প্রয়োগ করছো তার উপর। ক্লিয়ার? তো একটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে একটা দৃঢ় বস্তুর, এই যে দৃঢ় বস্তুটাকে দরজা, এর ঘূর্ণন নির্ভর করলো কয়টা জিনিসের ওপর, একটা হচ্ছে বল, একটা হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু দূরত্ব, যেটাকে বলছি আর বা ব্যাসার্ধ ভেক্টর, কারণ ঘূর্ণন অক্ষ থেকে যে বিন্দুতে তুমি বল প্রয়োগ করবে ওকে ব্যাসার্ধ ভেক্টর তুমি ধরতে পারো, ব্যাসার্ধ ভেক্টর। দুই, আরটা হচ্ছে কি, যে বলের ডিরেকশন। তার মানে এই তিনটা জিনিসের উপর কী করছে, নির্ভর করছে। তো এই তিনটা জিনিসকে একত্রেই বলা হয় কি, মানে এই তিনটা জিনিসকে একত্রে একটা রাশি দ্বারা প্রকাশ করা হয়, যে রাশিকে বলা হয় কি, টর্ক। ক্লিয়ার? কারণ এই তিনটা রাশির সমন্বয় হলে তোমার যেই বস্তুটা আছে সেই বস্তুটা কি করবে, ঘূর্ণনটা কী হবে, সম্পূর্ণ হবে একটা অক্ষ সাপেক্ষে। আর ওই তিনটা রাশিকে বলা হয় কি, একত্রে একটা রাশি দ্বারা প্রকাশ করা হয়, সেই রাশির নাম হচ্ছে কি, টর্ক। ক্লিয়ার? তাহলে টর্কের আমরা যে বেসিক কনসেপ্ট সেটা বললাম। এখন আমি যেহেতু টর্কের এই বেসিক কনসেপ্ট বোঝানোর জন্য যেটা বলার ছিল, প্রথমে একটা কথা বলেছিলাম যে দরজাতে তুমি হাতলটা ঘূর্ণন অক্ষের কাছে করবা না দূরে করবা? বলো তো কোন দিকে করবা? দূরে করবা। কেন করবা? কারণ তোমার যে দরজা আছে সেই দরজার ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্বের উপর নির্ভর করে। তাহলে তুমি হাতলটা যদি শেষের দিকে করো তাহলে তোমার বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব কিন্তু ঘূর্ণন অক্ষ থেকে অনেক দূরে হচ্ছে, কিন্তু কাছে যদি হাতল করো তাহলে ঘূর্ণন অক্ষ থেকে তোমার বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব কিন্তু কাছে হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে তোমাকে অনেক কষ্ট হবে ঘোরাতে, আর দূরে হাতল থাকলে ঘোরাতে কি হবে, কম কষ্ট হবে। অর্থাৎ সেম বল প্রয়োগ করবা, দেখবা ইজিলি দরজা খুলে গেছে, কিন্তু কাছে তুমি যদি ওই বলটা প্রয়োগ করো তাহলে দেখবা ইজিলি দরজা খুলে নি না। তুমি বাসাতে আজকেই প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা টর্কের যে অরিজিনাল ফিলিংসটা সেটা তোমাকে কিন্তু আমি বলে দিয়েছি যে টর্ক কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে। আচ্ছা, টর্কের সংজ্ঞা কিন্তু এখনো দেইনি আমি, কিন্তু টর্কের যে রিয়েল ব্যাপারটা সেটা তোমাকে আমি ফিল করানোর চেষ্টা করলাম। তো আমি এখন টর্কের ব্যাপারটা আলোচনা করার জন্য প্রথম অবস্থায় একটা দৃঢ় বস্তু নিয়ে আলোচনা করব, এবং সেই দৃঢ় বস্তুটা একটা অক্ষের সাপেক্ষে ঘুরবে। ঠিক আছে? তো ধরে নাও আমি একটা দরজায় নিয়েছি, এটা হচ্ছে আমার যে দরজা, এই যে ধরে নাও এটা হচ্ছে দরজার
চৌকাঠ যাকে বলে, মানে এটা হচ্ছে দরজার অক্ষ, মানে এর সাপেক্ষে দরজাটা কি করবে, ঘুরবে। এই যে ঠিক আছে। প্রথম অবস্থায় কিন্তু আমি বলছি প্রথম অবস্থায় টর্ক ক্লিয়ার কনসেপ্টে বোঝার জন্য আমি প্রথমে একটা দরজা নিয়ে অর্থাৎ দৃঢ় বস্তু নিয়ে আলোচনা করছি, যে দৃঢ় বস্তুটা একটা অক্ষের সাপেক্ষে ঘুরবে। ঠিক আছে, ওকে। তো দেখো এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে দরজা। এখন এই দরজার ওপর ঘূর্ণন অক্ষ হতে আর দূরে একটা বিন্দুতে আমি বল প্রয়োগ করব। ঠিক আছে, তো বলটা আমি কিভাবে প্রয়োগ করছি দেখো। বলটা আমি মানে দৃঢ় বস্তুর ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা আছে, টর্কের ক্ষেত্রে অনেক ঝামেলা আছে। তো আমি এই দৃঢ় বস্তুর ক্ষেত্রে যেই কথাগুলো বলছি শুধুমাত্র ওই কথাগুলোর জন্যই এই দৃঢ় বস্তুর আলোচনা প্রযোজ্য। এর বাইরে কেন প্রযোজ্য না এটা তোমাকে আমি পরে এক্সপ্লেন করব। আস্তে আস্তে তোমার ফিল আসবে, আস্তে আস্তে তুমি বুঝতে পারবা যে টর্ক জিনিসটা কি আসলে। হ্যাঁ, তো দেখো এটা হচ্ছে একটা দরজা, এটা হচ্ছে দরজার তোমার পাল্লা, এটা কিন্তু আমরা চৌকাঠ বলতেছি। এখন এইখানে তুমি যে বল প্রয়োগ করেছো, বলটা এইভাবে প্রয়োগ করেছো। দেখো এটা তোমার দরজা, বলটা তুমি এইভাবে প্রয়োগ না করে এইভাবে প্রয়োগ করেছো। ঠিক আছে, তার মানে তলের সাথে লম্বভাবে, মানে দরজার তলের সাথে লম্বভাবে প্রয়োগ করেনি, কোণ করে প্রয়োগ করেছো। কিন্তু এই বলটা এই ঘূর্ণন অক্ষের সাথে কিন্তু লম্ব। ঠিক আছে, এখানে স্পেসিফিকভাবে আমি বলের চরিত্রটা বলে দিচ্ছি যে বল তুমি কিভাবে প্রয়োগ করবা। ঠিক আছে, কারণ এখানে একটা ঝামেলা আছে, যে ঝামেলাটা আমরা পরে ক্লিয়ার করব। ওকে, তো এই যে দরজা, এই দরজার এই তলের ওপর তুমি বল প্রয়োগ করলা, কিন্তু তলের লম্ব বরাবর না, তলের সাথে কোণ করে। ঠিক আছে, যেরকম। কিন্তু এই যে অক্ষ আছে না, এই অক্ষ, এই অক্ষের সাথে লম্ব, কিন্তু অক্ষকে ছেদ করছে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যে দৃঢ় বস্তু একটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘুরছে বা ঘুরবে, এই ক্ষেত্রে আমি টর্ক নির্ণয় করব। আর এর জন্য যে বল আমি প্রয়োগ করেছি সে বলটা হচ্ছে এই তলের সাথে এরকমভাবে আছে, কিন্তু এই যে ঘূর্ণন অক্ষ, এই ঘূর্ণের অক্ষকে ছেদ করছে না, কিন্তু ঘূর্ণন অক্ষের লম্ব। দেখো এই যে এইভাবে বল প্রয়োগ করছি, তার মানে বলটা এইভাবে চলে যাচ্ছে এদিকে। আর এই যে বলের ক্রিয়ারেখা, এই ক্রিয়ারেখা হচ্ছে এই ঘূর্ণন অক্ষের সাথে কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, আচ্ছা। স্পেসিফিক বল কিন্তু অন্য কিন্তু বল নেওয়া যাবে না, এই বলটাই নিতে হবে। কেন নিতে হবে সেটা আমি তোমাকে পরে ব্যাখ্যা করব। ওকে, আচ্ছা। তাহলে আমি যে বলটা নিয়েছি সে বলটা হচ্ছে এই বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে বলের ক্রিয়ারেখা এফ। ওকে, কিন্তু এই বলের ক্রিয়ারেখা, এই যে অক্ষ, এই অক্ষের সাথে লম্ব, কিন্তু এই অক্ষকে ছেদ করছে না। আবার রিমাইন্ড করে দিচ্ছি যে এই বলের ক্রিয়ারেখা এই ঘূর্ণন অক্ষের সাথে লম্ব, কিন্তু এই ঘূর্ণন অক্ষকে কি করছে না, ছেদ করছে না। এই বলটা আমি এই ধরনের বল নিয়েছি। ওকে, এখন দেখো এই বল, এইটা হচ্ছে আর ব্যাসার্ধ ভেক্টর, এই ব্যাসার্ধ ভেক্টরের দিক হচ্ছে এদিকে, এর সাথে কত ডিগ্রি কোণ করেছে, থেটা। এটা থেটা হলে এটা থেটা। ওকে, তোমাকে রিয়েলিটি বোঝার জন্য এটা আমি করছি। দেখো এই যে মানে বলটা প্রয়োগ হয়েছে এইভাবে, তাহলে বলটা যদি এইভাবে প্রয়োগ হয়, ঠিক আছে, ও আর এর সাথে কোণ তৈরি করবে না, এই কোণটা আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা। এখন বল যদি এদিকে প্রয়োগ হয়, এই বলের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। ঠিক আছে, তার মানে একটা হচ্ছে এই বলের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে এই বরাবর যেটা হচ্ছে এফ কস থেটা, আর একটা হচ্ছে এই বরাবর মানে স্পর্শক, ঘূর্ণনের স্পর্শক বরাবর, সেটা হচ্ছে কত, এফ সাইন থেটা। ওকে, এখন বলো এই যে দরজাটা ঘুরবে কোন বলের জন্য? অবশ্যই এই বলের জন্য না, কারণ এই বলের কয়টা অংশ হয়েছে, এফ বলের দুইটা, একটা অংশ এটা আর একটা অংশ এদিকে চলে গেছে। তো এই বলের জন্য তো, এই এফ কস থেটার জন্য তো এই দরজা ঘুরবে না, ঘুরবে কার জন্য, এফ সাইন থেটার জন্য। তাহলে এফ সাইন থেটার জন্য যদি ঘুরে, ঠিক আছে, তার মানে এর ঘূর্ণনটা কার উপর নির্ভর করছে, বলের যে স্পর্শক বরাবর অংশ সেটা, মানে এফ সাইন থেটার উপর। তার মানে ঘূর্ণনটা কার উপর নির্ভর করছে, এফ সাইন থেটার উপর। আর একটা জিনিসের উপর, সেটা হচ্ছে এই ঘূর্ণন অক্ষ থেকে কত দূরে তুমি বল প্রয়োগ করছো তার উপর।
তার মানে তোমার ঘূর্ণন যেটা নির্ভর করছে সেটা হচ্ছে কার উপর, এফ সাইন থেটা আর আর এর উপর। তাহলে আমি কি এটা বলতে পারি যে কোনো দৃঢ় বস্তুর ঘূর্ণন কয়টা জিনিসের উপর নির্ভর করে? 3টা জিনিসের উপর। দেখো, বল মানে ওর উপর তুমি যে বল প্রয়োগ করেছো সেটা, আর হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে যে বিন্দুতে তুমি বল প্রয়োগ করেছো সেই বিন্দুর দূরত্ব, ঠিক আছে, যাকে বলি আমরা ব্যাসার্ধ ভেক্টর। আর 3 নম্বর হচ্ছে থেটা। দেখো, বল এবং ব্যাসার্ধ যে ভেক্টর আছে তার মধ্যবর্তী কোণ, তার মানে বল এবং ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইনের ওপর। তার মানে মধ্যবর্তী কোণের বললো সমস্যা নাই। ওকে, তো এই 3টা রাশিকে একসঙ্গে বলা হয় কি, বা একত্রিত বলা হয় কি, টর্ক। ঠিক আছে, আমার কথা কি বুঝে যাচ্ছে? ওকে, আর যেহেতু এই 3টা রাশির ওপরে টর্ক নির্ভর করে, এই জন্য টর্ককে এই 3টা জিনিসের গুণফল আকারে কী করা হয়, লেখা হয়। অর্থাৎ এফ সাইন থেটা এবং আর এর গুণফল আকারে কী করা হয়, লেখা হয়। তাহলে টর্ককে যদি টাও দ্বারা প্রকাশ করা হয়, তাহলে টর্ক টাও ইজ ইকুয়াল টু এফ আর কি, সাইন থেটা। এটাই হচ্ছে টর্কের মান। এটা হচ্ছে কার মান, টর্কের মান। তো আমরা এই যে টর্কের কনসেপ্টটা মানে লিখলাম বা সূত্রটা লিখলাম কার রেসপেক্টে, ঘূর্ণন অক্ষ সাপেক্ষে একটা দৃঢ় বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে, এবং ওই দৃঢ় বস্তুতে যে বলটা প্রয়োগ করবে সে বলের ক্যারেক্টারিস্টিক্স কী হবে সেটাও বলে দিয়েছি। সেটা হচ্ছে যে সে মানে বলটা হবে ঘূর্ণন অক্ষের লম্ব, কিন্তু ঘূর্ণন অক্ষকে কী করবে না, ছেদ করবে না। ওকে, আচ্ছা, তাহলে এইটা গেল। তাহলে এফ আর সাইন থেটা, তাহলে এটা টর্ককে প্রকাশ করা হয় টাও দ্বারা। টাও ইজ ইকুয়াল টু এফ আর কি, সাইন থেটা। তো এখন এটাই হচ্ছে টর্ক। টর্কের সংজ্ঞা কিন্তু এখন দেয়নি, ঠিক আছে, টর্কের বেসিক ফিলিংটা তোমাকে বোঝাচ্ছি, এবং এটা যে সমীকরণ সেটা আমরা বলে দিলাম। ঠিক আছে, আমি সিম্পলি লিখেছি টাও ইজ ইকুয়াল টু এফ আর সাইন থেটা, এটা গুণফল। এটা কিন্তু প্রুফ করা যায়, দরকার নাই, প্রুফ করার কোনো মানেই নাই এখানে। বেসিক কনসেপ্টটা বুঝে এখানে ডাইরেক্ট লেখা যায়। ঠিক আছে, তাহলে টাও ইজ ইকুয়াল টু কি, এফ আর সাইন থেটা। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে টর্কের আমরা দিক দেখব। ঠিক আছে, টর্কের দিক বলতে টাও ইজ ইকুয়াল টু এফ আর সাইন থেটা, এটা হচ্ছে টর্ক। আর টর্ক আমি বলে দিলাম, এফটা হচ্ছে বল, আরটা হচ্ছে কি তোমার ব্যাসার্ধ ভেক্টর অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে প্রয়োগ বিন্দুর দূরত্ব, থেটা হচ্ছে এফ এবং আর এর মধ্যবর্তী কোণের সাইন। এখন টাও এর দিক হচ্ছে কি, যদি ঘূর্ণন অক্ষের সাপেক্ষে তোমার বস্তুটার, যে বস্তুর উপর তুমি বল প্রয়োগ করেছ সেই বস্তু যদি ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে টর্ক পজিটিভ। সরি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় তাহলে টর্ক পজিটিভ। তাহলে কি, যদি বল প্রয়োগের ফলে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দৃঢ় বস্তুর ঘূর্ণন যদি, বা এমনি ঘূর্ণন যদি তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে টর্কটা হবে পজিটিভ, আর ঘূর্ণনটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে টর্কটা হবে নেগেটিভ। তাহলে টর্কের পজিটিভ নেগেটিভ বলে দিলাম। ঠিক আছে, টর্কের পজিটিভ নেগেটিভ বলে দিলাম। আর টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি। ওকে, টর্ক ভেক্টর রাশি। কীভাবে ভেক্টর রাশি তোমাকে আমি বলছি পরে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে ঘড়ির কাঁটার দিক বিপরীত দিকে হলে পজিটিভ আর ঘড়ির কাঁটার দিকে হলে নেগেটিভ। তো টর্কের একটা নির্দিষ্ট দিক আছে, এখানে তো আমরা জানলাম পজিটিভ নেগেটিভ, আর টর্কের একটা নির্দিষ্ট দিক আছে। সেই দিকটা হচ্ছে কি, যে তলে বল প্রয়োগের ফলে ঘুরবে বস্তুটা ওই তলে, ঠিক আছে, ওই তলে তোমার হাতের, ওই তলে তোমার হাত নিবা, ডান হাত নিবা, যেদিকে ঘুরছে সেই দিকে এভাবে কার্ল করবা, এইটুকু জিনিস, মানে ওই তলে তোমার হাত রাখবা, ওই তলে তোমার কি রাখবা, হাত রাখবা, দিয়ে এইভাবে যেদিকে ঘুরছে সেদিকে কার্ল করবা, দিয়ে এই বৃদ্ধাঙ্গুলি যেদিকে প্রবেশ করবে ওই তলের, হয় ভিতর দিকে না হলে বাহির দিকে এভাবে প্রবেশ করবে ওই তলের। ঠিক আছে, তো যেদিকে বৃদ্ধাঙ্গুলি থাকবে টর্কের দিক হচ্ছে সেদিকে। কথা বুঝতে পারছো? যেমন আমি বলি, কোনো বস্তুতে টর্ক প্রয়োগ করার ফলে এই বোর্ডের তলে সে এভাবে ঘুরছে, মানে বোর্ডের এই তলে ঘুরছে, মানে যে বোর্ড আমার দেখতে পাচ্ছ এই বোর্ডের তলে ঘুরছে। তো আমি হাতটা কি করলাম, এই তলে এভাবে রেখে যেদিকে ঘুরছে সেদিকে কার্ল করলাম। যদি এদিকে কার্ল করি তাহলে বলো তো কোন দিকে দিক হচ্ছে, এইদিকে, তার মানে টর্কের দিক হচ্ছে এদিকে।
ঠিক আছে, তাহলে টর্কের দিক এদিকে, আর যেহেতু ঘড়ির কাঁটার কি ঘুরছে, বিপরীত দিকে ঘুরছে, তার মানে টর্কটা কি পজিটিভ। তাহলে একই সঙ্গে আমি বুঝতে পারছি পজিটিভ না নেগেটিভ এবং টর্কের দিকটা কোথায়। ওকে, যদি এদিকে ঘুরতো, এদিকে যদি ঘুরতো তাহলে দেখো, এদিকে যদি ঘুরতো তাহলে কি হতো, এই তলে হাত রাখো, এই তলে হাত রাখো, দিয়ে কোন দিকে ঘুরবে, এদিকে ঘুরবে, তাহলে এই তলে এইভাবে দেখো, এই তলে হাত রেখেছি, এদিকে ঘুরছে, এদিকে, এদিকে যখন যদি ঘুরে কোন দিকে যাবে আঙ্গুল, এই দিকে। ওকে, তাহলে এই দিকে হচ্ছে তোমার কি টর্কের দিক, তার মানে ভিতর দিকে, আর কি নেগেটিভ। তাহলে একই সঙ্গে নেগেটিভ না পজিটিভ এবং টর্কের দিক কোন দিকে সেটা আমি কি করতে পারছি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা ফাইন। এখন টর্কের আমরা ভেক্টর রূপ দেখব। ঠিক আছে, টর্কের ভেক্টর রূপ দেখব। টর্কের ভেক্টর রূপ, তো দেখো টাউ ইজ ইকুয়াল টু এফ আর সাইন থিটা। টর্কের ভেক্টর রূপে দেখো, টর্কের ভেক্টর রূপে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে টর্কের ভেক্টর রূপটা কেমন হবে। তাহলে টাউ ইজ ইকুয়াল টু এফ আর সাইন থিটা আমরা জানি। এখন দেখো, যদি আমি এফ ক্রস আর করি তাও এটা পাওয়া যাবে এর মান, আবার যদি আমি আর ক্রস এফ করি তাও পাওয়া যাবে মান এফ আর সাইন থিটা। ঠিক আছে, তো টর্কে যখন আমি ভেক্টর আকারে প্রকাশ করব তখন আমি ক্রস গুণন আকারে লিখবো, কারণ সাইন থিটা আছে। কোনটা লিখবো, এফ কস আর লিখবো না আর কস এফ লিখবো, কারণ দুইজনের মান কি সেম, এফ আর সাইন থিটাই পাবা তুমি, কোনটা লিখবো, তাই না? আচ্ছা, তো টাওকে যখন তুমি ভেক্টর আকারে লিখবা তখন তুমি যদি এফ ক্রস আর লেখো আর ক্রস এফ লেখো, তো এই দুটার মধ্যে কোনটা লিখবা তুমি? কারণ এটারও মান হচ্ছে এফ আর সাইন থিটা, এটারও মান হচ্ছে এফ আর সাইন থিটা। তো তুমি যদি এটা লেখো তাহলে তোমার টর্কের যে ডিরেকশান সেই ডিরেকশানটা ভুল আসবে, মানে টর্ক যেদিকে হবে সেই দিকটা সঠিক হবে না। কিন্তু তুমি যদি আর ক্রস এফ করো তাহলে টর্কের যে অরিজিনাল দিক সেটা তুমি কি করবা, পাবা। তাহলে কোনটা লিখতে হবে, এফ কস আর লেখা যাবে না, আর কস এফ লিখতে হবে। ওকে, এবার আসো এখানে দেখি, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এটা দরজা, দরজার তুমি এইখানে বল প্রয়োগ করেছো, এখানে তুমি বল প্রয়োগ করেছো, এভাবে তুমি বল প্রয়োগ করেছো, তাহলে দরজাটা কি ঘুরবে না ঘুরবে না? এটা ঘুরছে, তাহলে দরজাটা এইভাবে ঘুরবে। ভালো করে দেখো প্লিজ, কনসেন্ট্রেট। ঠিক আছে, তুমি দরজাতে এইভাবে বল প্রয়োগ করলে, দেখো এই যে এইভাবে বল প্রয়োগ করেছো, তার মানে আর এর সাথে এফ এর কোণ আছে। ঠিক আছে, আর এর সাথে কি আছে, এফ এর কোণ আছে, তার মানে দরজাটা এইভাবে ঘুরছে। ওকে, তার মানে আমি যদি তোমাকে এটা দেখাই তাহলে দেখো কিভাবে এটা হবে। তুমি যে দৃঢ় বস্তু, আমি এখানে দরজাটা আবার আঁকতেছি, দেখো এটা হচ্ছে দরজা, এই যে দরজা, ঠিক আছে, এই দরজা, এই দরজাতে তুমি এটা হচ্ছে আর, এইভাবে বল প্রয়োগ করেছো এফ, এটা হচ্ছে কোণ থিটা, এটা হচ্ছে থিটা, তার মানে তুমি দরজাতে বল প্রয়োগ করেছে, এটা হচ্ছে আর, দেখো এটা হচ্ছে আর, তুমি দরজাতে বল প্রয়োগ করেছো এইভাবে, মানে এইভাবে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আর, আর এই বলটা প্রয়োগ করেছো তুমি এইভাবে, দেখো এটা হচ্ছে আর, এই দূরত্বটা এটা হচ্ছে আর, আর বল প্রয়োগ করেছো এইদিকে, তাহলে বস্তুটা ঘুরবে কি এইদিকে, এভাবে, দরজা এভাবে ঘুরবে না, এভাবে ঘুরবে। ওকে, তাহলে এভাবে ঘুরছে, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে কত এ, দরজা কিন্তু এইভাবে ঘুরছে। ওকে, এভাবে ঘুরছে, তার মানে এভাবে ঘুরছে, মানে ঘড়ি কাঁটা বিপরীত দিকে। এখন দরজা যদি এইভাবে ঘুরে, এই তলে এইভাবে ঘুরছে, ঘুরলে আমি হাত রাখি, হাত রাখছি, তো যদি হাত রাখি তাহলে তার টর্ক পজিটিভ এবং টর্কের দিক কোন দিকে, এইদিকে। ওকে,
এখন এই ক্ষেত্রে আমি টেস্ট করতে পারবো যে আমার আর এফ কস আর হবে না আর কস এফ হবে। তো প্রথমে আমি টর্কটা এফ কস আর লাগলাম, ওকে, তাহলে এফ ক্রস আর। আচ্ছা দেখো, এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে আর, বস্তুটা কিন্তু এদিকে ঘুরছে এদিকে। এখন দেখো টর্কের দিক তুমি নির্ণয় করতে চাচ্ছ, কিন্তু তুমি জানো ঘূর্ণনের হিসাবে এদিকে যদি ঘুরে তাহলে টর্কের দিক কোন দিকে? ওপর দিকে। এখন দেখো এই সূত্র অনুযায়ী টর্কের দিক ঠিক আছে কিনা। তুমি যখন এফ কস আর করবা তখন দেখো এফ কস আর মানে কি, এফ এবং আর যে তলে আছে সেই তলের উপর হবে, না হলে মানে ওই তলের ওপরে না হলে নিচে। এফ কস আর এর দিক হচ্ছে এফ এবং আর যে তল গঠন করে সেই তলের উপরে না হলে নিচে। আমরা জানি ডান হাতি স্ক্রু অনুযায়ী সেটা হচ্ছে কি, এফ থেকে আর এর দিকে আমি স্ক্রু ঘুরাবো বা স্ক্রু ড্রাইভার ঘুরাবো ডান হাতি। যদি স্ক্রুটা উপরের দিকে উঠে আসে তাহলে দিক উপরের দিকে, যদি নিচে নেমে যায় তাহলে দিক নিচের দিকে। তাহলে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে কি আর। তাহলে আমি এফ থেকে আর এর দিকে যাব, তাহলে এইভাবে ঘুরাবো এফ থেকে আর, মানে এফ থেকে আর, দেখো এফ থেকে আর, তাহলে আমি এইভাবে ঘুরাবো, এইভাবে, ঠিক আছে, এইভাবে। ছোট ছোট কোণের দিকে ঘুরাতে হয়। তোমার আবার প্রশ্ন জাগতে পারে এদিক থেকে এদিকে ঘুরাবো না, ছোট কোণ, এটা ছোট কোণ না, তাহলে এভাবে ঘুরাও। এভাবে ঘুরালে দেখবা স্ক্রুটা তোমার এই তলের ভিতর দিকে চলে যাবে, তার মানে দিক কোন দিকে হচ্ছে? ভিতর দিকে। কিন্তু তুমি জানো যে বল প্রয়োগের ফলে বস্তুটা এদিকে ঘুরছে, তার দিক কোন দিকে হওয়া উচিত? উপর দিকে। তার মানে এটা সঠিক দিক ডিফাইন করতে কি করতে, সঠিক দিক ডিফাইন করতে পারছে না। ওকে ফাইন। কিন্তু তুমি যদি এইটা নাও আর ক্রস এফ, ওকে, তাহলে দেখো সঠিক দিক কি হবে? নির্দেশিত হবে। দেখো আর, এটা এফ, আর থেকে এফ এর দিকে তুমি যদি ঘুরাও তাহলে স্ক্রুটা তোমার উপর দিকে উঠে আসবে। তার মানে দিক কোন দিকে? উপর দিকে। আর আমরাও দেখেছি হাত ঘুরিয়ে দিক কোন দিকে? উপর দিকে। দিস ইজ কারেক্ট, দিস ইজ রং। ওকে, তাহলে আমরা এইখানে যে কোনটা লিখব, এইখানে আমরা ভেক্টর রূপের সময় লিখব যে এইখান থেকে ভেক্টর রূপ টাও ভেক্টর আর ক্রস এফ, এটাই হচ্ছে টর্কের ভেক্টর রূপ। মনে থাকবে? ওকে। আর এটাও ম্যাথামেটিক্যালি ভাবে প্রমাণ করা যায়, যেটা একবার ইউজলেস, তোমার এখন দরকার নাই, এগুলো কিচ্ছু দরকার নাই, জাস্ট এটুকু মনে রাখলেই হবে। ওকে, তাহলে টাও ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। তো আমরা টর্কের ভেক্টর রূপ দেখলাম। এখন তাহলে যখন টর্ক তোমাকে কেউ বলবে তাহলে তুমি এভাবে লিখবা, টর্ক টাও ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, ঠিক আছে। এটা আর এর দিক কোথায়? আর এবং এফ যে তল গঠন করবে সেই তলের উপরে অথবা নিচে। কোন হাতি স্ক্রু অনুযায়ী? ডান হাতি স্ক্রু। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এভাবে তুমি টর্কের দিক নির্ণয় করতে পারবা। আর ঘূর্ণন দেখে তুমি বলতে পারবা সে পজিটিভ না নেগেটিভ। ওকে, তাহলে একই সঙ্গে তুমি পজিটিভ না নেগেটিভ সেটা বুঝতে পারবা, আর এটা থেকে বুঝতে পারবা তার দিক কোন দিকে। তোমাকে আর হাত এরকম করার দরকার নাই। প্রথম অবস্থায় এটা শিখাইছি এই কারণে যেন এটা তুমি বুঝে লিখতে পারো। ওকে, আচ্ছা, এখন যে জিনিসটা করব আমি সেটা হচ্ছে যে তোমার আবার দরজার ফিগারটা আঁকাচ্ছি আমি। এই যে দরজা, আমার যে ফিগারটা ছিল ওটাই আমি ড্র করছি। এখান থেকে আর এইভাবে বল প্রয়োগ করেছিলাম, এটা হচ্ছে এফ, বল এদিকে চলে গেল, এটা হচ্ছে কি থেটা। ওকে, তো এখান থেকে টাও ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, টাও এর মান যদি করি তাহলে আর এফ সাইন থেটা। ওকে, তাহলে এফ আর সাইন থেটা। এবার দেখো এটা যদি থেটা হয় এটা অবশ্যই থেটা। ওকে, এখন এই আরকে আমি দুই ভাগে ভাগ করব, ঠিক আছে। তো একটা ভাগ দেখো, একটা ভাগ এ বরাবর আর একটা ভাগ এই বিন্দু থেকে লম্ব, ঠিক আছে। তাহলে এই আরকে যদি দুইটা ভাগ করি তাহলে একটা ভাগ এদিকে হবে আর কস থেটা, আর এই বরাবর যে ভাগ হবে আর সাইন থেটা। এখন এখান থেকে তুমি যদি এইভাবে লম্ব আঁকো এই বিন্দুর উপর, তাহলে দেখবা এটার এটা প্যারালাল হবে এবং একই হবে। তাহলে এইটুকু দৈর্ঘ্য আর এইটুকু দৈর্ঘ্য কি সেম, তার মানে এইটুকু দৈর্ঘ্য যদি আর সাইন থেটা হয়, এইটুকু দৈর্ঘ্য কত? আর সাইন থেটা, তার মানে আর সাইন থেটা, ঠিক আছে। তার মানে এইটুকু দৈর্ঘ্য আর সাইন থেটা। তো এইটুকু দৈর্ঘ্যকে কি বলে দেখো, এটা হচ্ছে ঘূর্ণন বিন্দু, মানে অক্ষের ওপর ঘূর্ণন বিন্দু।
এই ঘূর্ণন বিন্দু থেকে বলের যে ক্রিয়ারেখা আছে সেই ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে আমরা হচ্ছে এখান থেকে বলতে পারি কি যে এফ ইন্টু আর সাইন থিটা হচ্ছে কি ঘূর্ণন না অক্ষের ঘূর্ণন বিন্দু হতে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। ঠিক আছে, তার মানে আর সাইন থিটা হচ্ছে ঘূর্ণন অক্ষের ঘূর্ণন বিন্দু হতে তোমার যে বলের ক্রিয়ারেখা আছে এই ক্রিয়ারেখার কি দূরত্ব? লম্ব দূরত্ব। ঠিক আছে, আর এটাকে এইভাবে প্রকাশ করা যায়, অক্ষের ঘূর্ণন বিন্দু হতে ক্রিয়ারেখা লম্ব দূরত্বকে প্রকাশ করা যায় এফ আর লম্ব। এটা অনেক জায়গায় তোমরা দেখবা। ঠিক আছে, এফ আর লম্ব। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটার কিন্তু একটা নাম আছে, সেটা হচ্ছে কি যে অক্ষের ঘূর্ণন বিন্দু হতে বলের ক্রিয়ারেখা লম্ব দূরত্বকে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে যে আর লম্ব, এটাকে বলা হচ্ছে আর সাইন থিটা। এটা হচ্ছে অক্ষের ঘূর্ণন বিন্দু হতে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে অক্ষের ঘূর্ণন বিন্দু হতে বলের ক্রিয়ারেখা লম্ব দূরত্ব, আর একে বলা হয় লিভার বাহু বা লিভার আর্ম, বা এর আরেকটা নাম আছে বা ভ্রামক বাহু। ঠিক আছে, তাহলে অক্ষের ঘূর্ণন বিন্দু হতে বলের ক্রিয়ারেখা লম্ব দূরত্বকে বলা হচ্ছে কি লিভার বাহু বা ভ্রামক বাহু। অনেক সময় অঙ্কে দেওয়া থাকে যে লিভার বাহু উমুক, লিভার বাহু তুমুক, এরকম একটা ডিস্টেন্স দেওয়া থাকে। তাহলে সেই ক্ষেত্রে টর্ক বের করার সময় তুমি বল আর ওই লিভার বাহুর দৈর্ঘ্য বা লিভার বাহুর মান যেটা আছে সেটা গুণ করলে তুমি পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আমরা প্রথম অবস্থায় যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে একটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে একটা দৃঢ় বস্তুর টর্কের ক্ষেত্রে আমরা সমীকরণ দেখলাম, আলোচনা করলাম। কিন্তু যে দৃঢ় বস্তুতে বা যে দৃঢ় বস্তুকে নিয়ে আমি টর্কের এই জিনিসগুলো আলোচনা করলাম বা টর্কের বেসিকগুলো আলোচনা করলাম, সেখানে কিন্তু একটা জিনিস রিমাইন্ড করে দিয়েছি তোমাকে আমি, সেটা হচ্ছে যে বলটা তুমি প্রয়োগ করেছো ওই বলটা ঘূর্ণন অক্ষের লম্ব, কিন্তু ঘূর্ণন অক্ষকে কী করছে না? ছেদ করছে না। এর অবশ্যই একটা মেন রিজন আছে কেন এই কথাটা বারবার বলছি, এবার তোমরা বুঝতে পারবে। একবারে ক্লিয়ার কনসেপ্ট পাবা, ভালো করে বুঝে যাও, আস্তে আস্তে বুঝে যাও যে আমি কি বলছি। ঠিক আছে, এখন ঘূর্ণন অক্ষের সাপেক্ষে একটা দৃঢ় বস্তুর জড়তার ভ্রমক বের করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে, ঘূর্ণন অক্ষের উপরে হোক আর যাই হোক, যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে, বিন্দু অক্ষের না, বিন্দুর সাপেক্ষে যে কোনো একটা বস্তুর বা যে কোনো একটা কণার আমি কি বের করব? টর্ক বের করব। ঠিক আছে, তাহলে ধরে নাও এটা ও বিন্দু, এই ও বিন্দু থেকে এটা ও বিন্দু থেকে আর ব্যাসার্ধ ভেক্টর দূরে পি বিন্দুতে, ঠিক আছে, পি বিন্দু মানে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুতে বল প্রয়োগ করে পি বিন্দুর আমি কি নির্ণয় করব? টর্ক নির্ণয় করব। এখন এই পি বিন্দুতে একটা কণাও থাকতে পারে, একটা বস্তু থাকতে পারে, আমি জানি না। ওকে, আচ্ছা, তো এখানে আমি একটা বল প্রয়োগ করলাম। ঠিক আছে, এর ক্ষেত্রে বলের কোনো ঝামেলা নাই। কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর তুমি যখন টর্ক বের করবা, ঠিক আছে, তখন সেখানে বলের কোনো ঝামেলা নাই। বলের কোনো ঝামেলা, তুমি যেদিকে খুশি বল প্রয়োগ করতে পারো। আমি তোমাকে বলছি কেন বল প্রয়োগ করতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর
সাপেক্ষে পি বিন্দুর টর্ক সূত্র হচ্ছে ওটাই টাউ আর ক্রস এফ। ঠিক আছে, আর ক্রস কি এফ, আর ক্রস এফ, তাই না? এখন আর এফ সাইন থেটা, এখানে হচ্ছে কি, এটা হচ্ছে থেটা, এটা হচ্ছে থেটা। ওকে, তাহলে এটা হচ্ছে টাও এর মান। ওকে, তাহলে ভালো করে শোনো, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর টর্ক টাও ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। একবারে চোখ বন্ধ করে রেখে দেবা। যে কোনো বিন্দুর সাপেক্ষে যে কোনো বস্তু বা যে কোনো কণা বা যে কোনো কিছুর জড় মানে টর্ক টাও ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। এইখানে যেমন ওইখানে আমি আলোচনা করার সময় বলেছিলাম বলটা তুমি এমনভাবে নিবা যেন সেটা ঘূর্ণন অক্ষের লম্ব হয়, কিন্তু ঘূর্ণন অক্ষকে কি করে না, ছেদ করে না। ঠিক আছে, কিন্তু এইখানে বলের কোনো ডিরেকশন নাই। কেন বলি আমি, এই কারণে নাই যে এই বিন্দুর সাপেক্ষে এই বস্তুতে তুমি যখন বল প্রয়োগ করবা তখন সে যে কোনো দিকে ঘোরার ক্ষমতা রাখে। মনে করো একটা সুতার সাহায্যে একটা বস্তুকে তুমি বেঁধেছো, একটা বিন্দুতে, এটা মানে একটা বিন্দু থেকে একটা বস্তু তুমি নিয়েছো, একটা বিন্দু থেকে একটা বিন্দুর সাপেক্ষে তাকে ঘোরাবা, ওটা কোনো অক্ষ না। তাহলে ওই বিন্দুর সাপেক্ষে যখন ওই বস্তুকে তুমি ওই বস্তুতে যেদিক দিয়ে বল প্রয়োগ করো না কেন সে ঘুরবে। তুমি যদি নিচ দিয়ে বল প্রয়োগ করো তাহলে এদিক দিয়ে ঘুরবে, তুমি যদি সাইড দিয়ে বল প্রয়োগ করো তাহলে এদিক দিয়ে ঘুরবে। ক্লিয়ার? তুমি যদি আরও অন্য সাইড দিয়ে বাঁকাভাবে প্রয়োগ করো এভাবে, তাহলে এইভাবে সে ঘুরবে। ঠিক আছে, তার মানে একটা বিন্দুর সাপেক্ষে একটা বস্তু যখন মানে একটা বিন্দুর সাপেক্ষে একটা বস্তুর যখন ঘূর্ণনের ক্ষেত্রে তুমি বল প্রয়োগ করবা তখন ওই বলটা যেদিকে খুশি তুমি প্রয়োগ করতে পারো ওই বল অনুযায়ী সে ঘুরবে। ক্লিয়ার? কিন্তু অক্ষের ক্ষেত্রে আলাদা ব্যাপার হবে। অক্ষের ক্ষেত্রে আলাদা ব্যবহার হওয়ার কারণে আমি কিন্তু ওখানে ডিফাইন করে দিয়েছি যে তুমি কোন ধরনের বল নিবা আর কেন নিবা, সেটা তো আমি তোমাকে পরে কী করতে চেয়েছি, ব্যাখ্যা করতে চেয়েছি। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে বা যে কোনো বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর টর্ক হচ্ছে এটা। ওকে, আর থেটা হচ্ছে এফ আর এর কি মধ্যবর্তী কোণ। এখন এটাকে তোমরা পি দাও, এটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু। এখন এই পিটা অনেক সময় অনেকে নির্ণয় করতে ভুল করে, সেটা হচ্ছে কি, যে আর পি অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে তোমার, সরি এখানে আর দিলাম, আর দি থাক, অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে আর পি মাইনাস আর নট। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। কোথা থেকে? এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, হচ্ছে যার সাপেক্ষে তুমি টর্ক, ভালো করে শোনো, এই যে ব্যাসার্ধ ভেক্টর, এই ব্যাসার্ধ ভেক্টরটা কি, যার সাপেক্ষে অর্থাৎ এই যে ও বিন্দুর সাপেক্ষে তুমি ঘূর্ণন নির্ণয় করতে চাচ্ছ বা টর্ক নির্ণয় করতে চাচ্ছ, তাহলে যে বিন্দুর সাপেক্ষে তুমি টর্ক নির্ণয় করতে চাচ্ছ ওই বিন্দু থেকে বলের প্রয়োগ বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে আর। বুঝাতে পেরেছি? আমি আবারও বলছি, যে বিন্দুর সাপেক্ষে তুমি টর্ক নির্ণয় করতে চাচ্ছ সেই বিন্দু হতে বলের প্রয়োগ বিন্দুর ব্যাসার্ধ ভেক্টরটা হচ্ছে আর, আর আরপিটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর, বলের প্রয়োগ বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর। আর আর নটটা হচ্ছে যার সাপেক্ষে তুমি টর্ক নির্ণয় করবা ওই বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর। কেমন তোমাকে আমি বুঝাই, না হলে তুমি বুঝতে পারবা না। সেটা হচ্ছে, ধরে নাও এই বিন্দুর সাপেক্ষে, আচ্ছা আমি এদিকে লিখতেছি, ধরে নাও এই বিন্দুর সাপেক্ষে তুমি কি করবা, এটা হচ্ছে তোমার বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে তুমি এই বিন্দুর টর্ক নির্ণয় করবা। ঠিক আছে, তাহলে এটা পি বিন্দু। তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর টর্ক নির্ণয় করবা বা এই বিন্দুতে যে বস্তু আছে তার টর্ক নির্ণয় করবা। তাহলে এর ব্যাসার্ধ ভেক্টর কত? আর। ঠিক আছে, আর এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে কি বিন্দু? মূল বিন্দু। ওকে, তাহলে এইটা মূল বিন্দু থেকে যে বিন্দুর সাপেক্ষে তুমি জড়তার মানে টর্ক নির্ণয় করবা সেই বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর আমি ধরে নিলাম আর ও। ঠিক আছে, আর এই বিন্দুর মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর
যে বিন্দুতে তুমি বল প্রয়োগ করেছো ওই বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে আরপি। কিন্তু তোমার দরকার কোনটা আর, তাহলে এটা হচ্ছে মানে ভেক্টর চিহ্ন। তাহলে তুমি যদি আর বের করতে চাও তাহলে ভেক্টরের নিয়ম অনুযায়ী কী হবে, আর ভেক্টর আর নট ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি আরপি ভেক্টর। তাহলে এখান থেকে আর নট ভেক্টর আর ভেক্টর আসবে আরপি ভেক্টর মাইনাস আর নট ভেক্টর। দেখো এটা মাথায় রাখবা, ঠিক আছে। এখন যদি তুমি বলো, এখন দেখো, এখন যদি এরকম হয় যে বিন্দুর সাপেক্ষে তুমি জড়তার ভ্রামক নির্ণয় করছো, যে বিন্দুর সাপেক্ষে তুমি জড়তার ভ্রামক নির্ণয় করছো ওই বিন্দুটা, দেখো যে বিন্দুর সাপেক্ষে তুমি জড়তার ভ্রামক নির্ণয় করছো ওই বিন্দুটাই মূল বিন্দু, তাহলে আর নট আর থাকবে? আর নট তো থাকলো না, তখন আর নট কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তখন আর মানে আরপি, তখন আর মানে কি আরপি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা দেওয়া থাকে, ঠিক আছে, যেটাই আর সেটাই আরপি। কিন্তু এটা জিনিসটা খেয়াল রাখতে হবে একটু ভালো করে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, এইটা হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে তুমি টর্ক নির্ণয় করবা ওই বিন্দু হতে বলের প্রয়োগ বিন্দুর কি ব্যাসার্ধ ভেক্টর, ক্লিয়ার। কিন্তু যে বিন্দুর সাপেক্ষে, তখন তোমাকে এই সূত্র দিয়ে বের করতে হবে। কিন্তু যে বিন্দুর সাপেক্ষে তুমি টর্ক বের করছো ওটা যদি মূল বিন্দু হয় তাহলে আর বের করার দরকার নাই, যেটা আছে আর সেটাই, ক্লিয়ার। বা যে দূরত্ব হবে ওই বিন্দু আর এই তোমার বলের প্রয়োগ বিন্দু যে দূরত্ব হবে সেটাই, ওকে। আচ্ছা, এবার এটাও একই কেস। এটা তুমি যদি বল এভাবে দাও, বলের ক্রিয়া রেখা বেড়ে দাও, তাহলে এটা হয়ে যাবে কি আর সাইন থেটা, কারণ এটা আর সাইন থেটা হবে, আর কস থেটা হবে। তাহলে এটা আর সাইন থেটা মানে কি আর লম্ব, ওকে। তার মানে এই ক্ষেত্রেও তুমি যে মান আকারে টাউ ইজ ইকুয়াল টু আর এফ সাইন থেটা, এটার জায়গাতে তুমি লিখতে পারবা এফ আর লম্ব, হয়েছে? আচ্ছা, মিশিয়ে দিলাম, ওকে। আশা করি নোট করা হয়ে গেছে তোমাদের, ফ্রেশ ব্রেনে ক্লাসটা করবা, ওকে ওকে। এখন মজার মজার জিনিস আসবে, একবারে মজার মজার জিনিস আসবে। দেখো মজার মজার জিনিস আসবে, সেটা হচ্ছে কি যে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি টর্কের সংজ্ঞা দেইনি। টর্কটা কি, হোয়াট ইজ টর্ক, বেসিক ফিলিংটা তোমাকে আমি বলেছি। টর্ক কাকে বলে? টর্ক হচ্ছে কোনো বল যখন তুমি প্রয়োগ করবা তখন যদি একটা বস্তুর ঘূর্ণন সৃষ্টি হয় তাহলে আমরা ওই ঘটনাটাকে বলবো টর্ক, ঠিক আছে। আর এই একটা বস্তুর ঘূর্ণন কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, তিনটা বিষয়ের উপর নির্ভর করে, ওই জন্য টর্ককে ওই তিনটা বিষয় দিয়ে আমি সমীকরণ তৈরি করেছি, ঠিক আছে। তাহলে টর্কের সংজ্ঞাটা শুনে নাও। বলের ঘূর্ণন ক্রিয়াকে টর্ক বলে, ঠিক আছে। একবারে সোজা, বলের ঘূর্ণন ক্রিয়াকে টর্ক বলে, ঠিক আছে। তাহলে কোনো বলের জন্য টর্ক যদি 0 হয় তার অর্থ হচ্ছে ওই বলের জন্য ওখানে কোনো ঘূর্ণন ক্রিয়াই সম্পন্ন হয়নি, ক্লিয়ার। কোনো বলের জন্য যদি টর্ক 0 হয় তার মানে ওই জায়গাতে কোনো ঘূর্ণন ক্রিয়াই কি হয়নি, সৃষ্টি হয়নি, ঠিক আছে। তাহলে বলো তো বলের ঘূর্ণন ক্রিয়াকে কি বলা হয়, টর্ক। তাহলে টর্কের কারণে কোনো কিছু ঘুরে, আর কোনো কিছু যখন ঘুরবে তখন তার ওই কৌণিক ত্বরণের সৃষ্টি হবে। তাহলে এটাও আমরা বলতে পারি, বলো তো রৈখিক গতিতে যার কারণে রৈখিক ত্বরণ সৃষ্টি হয় সে বল, আর কৌণিক গতিতে যার কারণে কৌণিক ত্বরণ সৃষ্টি হয় সে হচ্ছে কি, টর্ক। তার মানে রৈখিক গতিতে বল যে কাজটা করছে কৌণিক গতিতে টর্কটাও কি কাজ করছে, সে কাজ করছে, ওকে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কৌণিক ত্বরণ সৃষ্টির জন্য দায়ী রাশিকে টর্ক বলে, ঠিক আছে, ক্লিয়ার। কারণ টর্ক সৃষ্টি না হলে বস্তুটা ঘুরবে না, আর বস্তুটা না ঘুরলে বস্তুর ত্বরণও সৃষ্টি হবে না। তাহলে বস্তুর ত্বরণের সৃষ্টির জন্য দায়ীকে টর্ক, তাহলে এটা আমরা বলতে পারি কৌণিক ত্বরণ সৃষ্টির জন্য দায়ী রাশিকে টর্ক বলে। তাহলে টর্কের কয়টা সংজ্ঞা দিলাম, 2টা।
আরেকটা সংজ্ঞা দিতে পারো, সেটা হচ্ছে এটা দিলে হবে। তারপর আবার অন্যভাবে বলতে পারো যে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর কৌণিক ত্বরণ সৃষ্টির জন্য দায়ী দ্বন্দ্বের ভ্রামককে, কার ভ্রামককে? দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বলে। ঠিক আছে, দ্বন্দ্বের ভ্রামকটা হচ্ছে টর্কের আলাদা একটা স্পেসিফিক নেম। ওকে, আচ্ছা, তাহলে আমার আর ইংলিশে যদি বললো তাহলে বলতে পারো টার্নিং ইফেক্ট অফ ফোর্স। টার্নিং ইফেক্ট ইংলিশে যদি লিখতে চাও ইজি, টার্নিং ইফেক্ট অফ ফোর্স ইজ কল্ড টর্ক। ওকে, আচ্ছা, তাহলে মিশিয়ে দিলাম। ওকে, আশা করি নোট করা হয়ে গেছে। আচ্ছা, হ্যালো স্টুডেন্ট, এখন যে বিষয়টা আমি বলবো যে মেন যেটা বেসিক কনসেপ্ট, যেটা আমরা ভুল করি আমাদের ক্লাসে এবং আমরা সচরাচর ভুল করতেই থাকি, সেই জিনিসটা এখন তোমাদের সামনে আমি খোলাসা করব। তো খোলাসা করার আগে যে বিষয়টা তোমাকে আমি মনে করে দিতে চাই সেটা হচ্ছে একটা বিন্দুর সাপেক্ষে যখন কোনো বিন্দু বা বস্তুর আমি টর্ক নির্ণয় করেছি তখন সূত্র লিখেছি আর ক্রস এফ, এবং সে সময় বলটা কোন দিকে তুমি প্রয়োগ করবা, কিভাবে প্রয়োগ করবা, এই সম্পর্কে কোনো কথা আমি বলিনি। তার মানে তুমি যেদিকে বল প্রয়োগ করো কোনো ধরনের কোনো সমস্যা নাই, বস্তুটা সেই বলের ডিরেকশন অনুযায়ী যে কোনো তলে কী করার ঘোলার সামর্থ্য রাখে, কারণ একটাই বিন্দু। কিন্তু একটা অক্ষের সাপেক্ষে যখন টর্ক এর সমীকরণ আমি লিখলাম, অর্থাৎ ওই দরজার ক্ষেত্রে, তখন বলে দিয়েছিলাম যে যে বলটা তুমি প্রয়োগ করবা সে বলটা ঘূর্ণন অক্ষের লম্ব হবে, কিন্তু ঘূর্ণন অক্ষকে কী করবে না, ছেদ করবে না। এরকম তুমি যে কোনো বল নিতে পারো। এটা কেন এখন তুমি বুঝতে পারো। আসো, জেনারেলি আমরা যখন বইয়ে পড়ি তখন লেখা থাকে যে টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, এটাই টর্কের সূত্র। ওকে, এবং এটাই যদি টর্কের সূত্র হয় তাহলে টাউ ইজ ইকুয়াল টু আর এফ সাইন থেটা। তাহলে সব ক্ষেত্রেই যদি টর্কের এই সূত্র হয় তাহলে তুমি এটা এখন অ্যাপ্লাই করে দেখো তো যে এটা ঠিক হচ্ছে কি না। ওকে, দেখো অ্যাপ্লাই করো। তো প্রথমে দরজার ক্ষেত্রে আসি। দেখো দরজা, তুমি কিন্তু টর্ক শিখেছো টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, তার মানে টাউ ইজ ইকুয়াল টু আর এফ সাইন থেটা। তাহলে এই দরজার ক্ষেত্রে তুমি যখন টর্কের এই সূত্র অ্যাপ্লাই করে টর্ক বের করবা তখন কি বের হচ্ছে দেখো। এই দরজা, বুঝতে পেরেছো তো ব্যাপারটা? এটা হচ্ছে দেখো দরজা, দরজা। এখন তুমি এই দরজার এইভাবে বল প্রয়োগ করছো, দেখতে পাচ্ছ? এই দেখো দরজা, দরজা কিন্তু এদিকে মুভ করে। এখন তুমি এদিকে বল প্রয়োগ করছো, তার মানে তোমার বলের ডিরেকশন এদিকে। তাহলে বলের ডিরেকশানে এদিকে, এই বিন্দুতে তুমি বল প্রয়োগ করছো, বলের ডিরেকশন উপর দিকে, ঠিক আছে? আর আর হচ্ছে ডিরেকশন এদিকে। তাহলে বলো তো এই ক্ষেত্রে দরজা হচ্ছে এটা, ভালো করে আগাচ্ছি, ভালো করে বুঝে নাও স্টুডেন্ট যে আমি কি বুঝাতে চাচ্ছি, হোয়াট আই সে। এই দরজা, ঠিক আছে? এইদিকে তুমি বল প্রয়োগ, এই বিন্দুতে ধরে নাও, এই বিন্দুতে এই বরাবর বল প্রয়োগ করেছে এফ, এটা হচ্ছে আর। তাহলে বলো তো টর্কের এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আর আর এফ এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তার মানে টাউ ইজ ইকুয়াল টু আর এফ সাইন থেটা, যেহেতু থেটা 90 ডিগ্রি তার মানে আর এফ। তার মানে টর্কের মান থাকবে, টর্কের মান থাকবে মানে বস্তুটা ঘুরবে। এখন বলো এটা দরজা, এইভাবে তুমি বল প্রয়োগ করেছো, মানে দরজার উপর দিকে টানছো এভাবে, বলো দরজা খুলবে? দরজা ঘুরবে না, ঘুরবে না। তাহলে দরজা ঘুরবে না, কিন্তু তুমি টর্কের সূত্র অ্যাপ্লাই করে টর্কের মান পেয়ে গেছো। টর্কের মান পাওয়া মানে তো ঘোরা, কিন্তু টর্কের মান পেয়েছো কিন্তু দরজা ঘুরছে না। হাউ ফানি! তাহলে কি হবে? এখানে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে অক্ষের সাপেক্ষে এই যে দৃঢ় বস্তু ঘুরছে তার জন্য এই সূত্রটা না।
এই সূত্রটা কার জন্য? এই সূত্রটা হচ্ছে একটা অক্ষের সাপেক্ষে না, যে কোনো বিন্দুর সাপেক্ষে যদি একটা বস্তু ঘুরে বা একটা বিন্দু ঘুরে বা একটা কণা ঘুরে, তাহলে ওই কণার টর্ক। কারণ একটা বস্তুতে তুমি যেদিকে বল প্রয়োগ করো না কেন, একটা বিন্দুর সাপেক্ষে সে যে কোনো ডিরেকশানে যে কোনো তলে কী করতে পারে, ঘুরতে পারে। কিন্তু অক্ষের সাপেক্ষে তোমার ইচ্ছা মতো তুমি বল প্রয়োগ করবা আর ঘুরাবা, তাহলে হবে না। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়নি এখনও? ক্লিয়ার না হলে তো হবে না। ঠিক আছে, তার মানে কি, টাউ ইজিক্যাল টু আর ক্রস এফ, এটা হচ্ছে টর্কের সূত্র। কিন্তু কার জন্য? একটা বিন্দুর সাপেক্ষে একটা বস্তুর টর্ক, বা একটা বিন্দুর সাপেক্ষে একটা কণার টর্ক, বা একটা বিন্দুর সাপেক্ষে যে কোনো কিছুর টর্ক, তার জন্য সূত্র হচ্ছে টাউ ইজিক্যাল টু আর ক্রস এফ। অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জন্য এটা না। তাহলে তুমি বলবা যে তাহলে আমরা আগে যে দরজার জন্য টর্কের সূত্র টাউ ইজিক্যাল টু আর ক্রস এফ লিখে আর এফ সাইন থিটা করলাম, তাহলে তার কী হলো? ওটা করেছি, কিন্তু ওইখানে একটা কন্ডিশান ছিল, তোমার মনে পড়ছে কিনা? সে কন্ডিশান হচ্ছে, কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুকে যখন ঘোরাচ্ছিলাম তখন বলে দিয়েছিলাম যে ওখানে তুমি যে বলটা প্রয়োগ করবা সেই বলটা হবে ঘূর্ণন অক্ষের লম্ব, কিন্তু ঘূর্ণন অক্ষকে কী করবে না? ছেদ করবে না। ঠিক আছে, তাহলে ভালো করে শুনে নাও, এইটা হচ্ছে কোনো বিন্দুর সাপেক্ষে কোনো কোনো বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর বা যে কোনো বস্তুর কী ভ্রামক, টর্ক, বস্তু যে কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু বা বস্তুর কি টর্কের, এটা সূত্র। কিন্তু কোনো অক্ষের জন্য না। তাহলে অক্ষের জন্য কি সূত্র? অক্ষের জন্য কি সূত্র সেটা এখন তোমাকে আমি বলবো। ওকে, ঠিক আছে। মাথার মধ্যে ঢুকেছে? ওকে, নিশ্চয় ঢুকেছে। আস্তে 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 আস্তে, বেশি লোড দিও না, আস্তে আস্তে বুঝো। তাহলে আমি লিখছি, দেখো, অক্ষের সাপেক্ষে বলের টর্ক। কার টর্ক হবে? বলের টর্ক হবে। অন্য কারোর টর্ক হয় নাকি? টর্কের জন্য বল অবশ্যই লাগবে, কিন্তু বলের প্রয়োগের উপর নির্ভর করবে যে তোমার টর্ক পাবা তুমি না না, যেটা আগে এক্সপ্লেন করেছি। তাহলে অক্ষের সাপেক্ষে টর্ক। তো স্টুডেন্ট, আমার কথাটা ভালো করে শুনবা যে আমি এখানে কি বলছি, ঠিক আছে? অক্ষের সাপেক্ষে বলের টর্কটা কি? সেটা হচ্ছে, তোমাকে যখন কেউ কোনো অক্ষের সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর টর্ক নির্ণয় করতে বলবে, তখন তুমি একটা কাজ করবা। প্রথম কাজ সেটা হচ্ছে, ওই অক্ষের ওপর যে কোনো বিন্দুর সাপেক্ষে তুমি টর্ক নির্ণয় করবা। যে কোনো বিন্দুর সাপেক্ষে ওই দৃঢ় বস্তুর টর্ক নির্ণয় করবা। আমার কথা বুঝাতে পারছি আমি? ভালো করে শুনো। তোমাকে যখন অক্ষের সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক বের করতে বলবে, তখন তুমি কি করবা? অক্ষের ওপর যে কোনো বিন্দু, তোমার খুশি, অক্ষের ওপর যে কোনো বিন্দুর সাপেক্ষে তুমি ওই দৃঢ় বস্তুর কি বের করবা? জড়তার ভ্রামক বের করবা। তাহলে অক্ষের ওপর যে কোনো বিন্দুর সাপেক্ষে তুমি ওই দৃঢ় বস্তু জড়তার ভ্রামক টর্ক বের করে ফেলেছো আর ক্রস এফ। জড়তার ভ্রামক আমরা কিছু আগের ক্লাসে করেছি, তো এই জন্য বারবার চলে আসছে জড়তার ভ্রামক। সেটা হচ্ছে ওটাই প্রবলেম। আচ্ছা, সমস্যা নাই। এখন দেখো, যেটা আমি বলছি সেটা হচ্ছে যে তোমাকে যখন কোনো অক্ষের সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক বের করতে বলবে, তখন তুমি কি করবা? এই সূত্রটা কার জন্য? যে কোনো বিন্দুর সাপেক্ষে যে কোনো বস্তুর জড়তার ভ্রামক।
যে কোনো বিন্দুর সাপেক্ষে, কোনো অক্ষ না, ঠিক আছে? এই সূত্রটা তুমি লিখতে পারবা, কিন্তু অক্ষের জন্য লিখতে পারবা না, কারণ তোমাকে কিছুক্ষণ আগে দেখালাম অক্ষের জন্য তুমি লিখছো কিন্তু টর্ক আছে কিন্তু ঘুরছে না। ওকে, তার মানে অক্ষের জন্য ওই সূত্র না, অক্ষের জন্য যে সূত্র সেটা আমি বলছি। তাহলে অক্ষের উপর যে কোনো বিন্দুর সাপেক্ষে তুমি ওই দৃঢ় বস্তু জড়তা ভাগ বের করিবা, এই সূত্র নেওয়ার পর যে টর্ক পাবা ওই টর্কের ঘূর্ণন অক্ষ বরাবর যে উপাংশ পাবা সেই উপাংশটুকুই হচ্ছে ওই অক্ষের সাপেক্ষে ওই দৃঢ় বস্তুর টর্ক। বুঝাতে পারলাম না? বুঝুনি? আচ্ছা, আবার রিমাইন্ড ইট, আমি আবার বলছি, এই সূত্রটা হচ্ছে যে কোনো বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, যে কোনো বিন্দুর বা বস্তুর জড়তার টর্ক, ঠিক আছে? এখন তোমাকে কোনো ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রমক বের করতে বললো, তুমি কি করবা? তুমি জানো যে আমি একটা বিন্দুর সাপেক্ষে যে কোনো বস্তুর যে কোনো কিছুর জড়তার ভ্রমক, খালি জড়তার ভ্রমক চলে আসতেছে, যে কোনো বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর বা বস্তুর টর্ক নির্ণয় করতে জানি। সূত্র কি? টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। তখন তুমি কি করবা? ঘূর্ণের অক্ষের যে কোনো বিন্দু, তোমার খুশি ঘূর্ণের অক্ষের ওপর যে কোনো বিন্দুর সাপেক্ষে ওই দৃঢ় বস্তুর কী করবা? জড়তার ভ্রামক বের করবা। জড়তার ভ্রামক বের করে ওই খালি চলে আসতেছে জড়তার ভ্রামক, যে কোনো বিন্দুর সাপেক্ষে টর্ক তুমি কী করবা? বের করবা। টর্ক বের করার পর টর্ক নির্ণয় করে বের করে নিয়েছো, ঠিক আছে? টর্ক বের করে নেওয়ার পর অক্ষ, মানে যে অক্ষের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামক বের করতে পারবে, ওই অক্ষ বরাবর ওই টর্কের যে উপাংশ থাকবে সেই উপাংশটুকুই হচ্ছে ওই অক্ষ সাপেক্ষে ওই দৃঢ় বস্তু কি? জড়তার ভ্রামক। আমার কথা মনে হয় বুঝতে পেরেছ, ঠিক আছে? আচ্ছা, এবার দরজাটা কেন ঘুরছে না তোমাকে আমি এখন এক্সপ্লেন করি। ওকে, এক্সপ্লেন করছি। দেখো, এই যে দরজা, ঠিক দরজা, এখন তুমি এইভাবে বল প্রয়োগ করেছো এফ, আর এটা হচ্ছে আর, ঠিক আছে? তো এইভাবে বল প্রয়োগ করলা, আর আর হচ্ছে এটা, এই অক্ষের সাপেক্ষে দরজা ঘুরবে? ঘুরবে না। কেন ঘুরবে না এবার তোমাকে বলি, আমি এক্সপ্লেন করি। দেখো, অক্ষের ওপর যে কোনো বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে এই দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সূত্র আমি কি লিখবো? টাউ আর ক্রস এফ, ঠিক আছে? ওকে, তার মানে টাউ আর এফ সাইন থেটা। থেটা কত ভাইয়া? থেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সেটা যদি 90 ডিগ্রি হয় আর এফ, তার মানে ঘূর্ণন অক্ষের যে কোনো বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে এই দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে কত? আর এফ। এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে যে এই বিন্দুর সাপেক্ষে এই বস্তুটা ঘুরবে যদি এই অক্ষ না থাকে। অক্ষ তুমি উঠিয়ে দাও, দেখবা এই বস্তু তোমার ঘুরবে, কিন্তু অক্ষ দেওয়া আছে, এই কারণে অক্ষের সাপেক্ষে ঘোরা ছাড়া এই বস্তুর আর কোনো উপায় নাই, এই কারণে কি করছে না? ঘুরছে না। কিন্তু যদি অক্ষটা তুমি তুলে দাও তাহলে অবশ্যই এই বস্তু ঘুরবে, ওই কারণে টর্কের মান পাওয়া গেছে, ঠিক আছে? তার মানে এই বিন্দুর সাপেক্ষে এই যে তোমার দৃঢ় বস্তু আছে, দরজা আছে, তার টর্ক আছে, কিন্তু ঘুরছে না। কেন ঘুরছে না? কারণ তুমি ঘুরাতে চাও কোন অক্ষ বরাবর? এই অক্ষ বরাবর, এই অক্ষের সাপেক্ষে ঘুরাতে চাও। তাহলে এখন দেখো, টর্ক আছে, কিন্তু এই অক্ষের সাপেক্ষে টর্ক আছে কিনা। যদি এই অক্ষের সাপেক্ষে টর্ক থাকে তাহলে এই দরজা যেহেতু শুধুমাত্র অ্যালাও এই অক্ষের সাপেক্ষে ঘোরার জন্য, তাহলে এই অক্ষের সাপেক্ষে ঘুরবে, না হলে ঘুরবে না। ওকে, তাহলে দেখো টর্ক আছে। এখন দেখো এই টর্কের, এই যে টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, ওর মান হচ্ছে আর এফ, টর্ক আছে। এই টর্কের দিক কোন দিকে? ঠিক আছে,
এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আর, তাহলে টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। আর ক্রস এফ মানে এই তল, তাহলে এই তলে যদি আমি স্ক্রু ঘুরাই আর থেকে এফের দিকে, তাহলে এরকম, তাহলে মানে বাহির দিকে বের হয়ে আসবে, তার মানে টর্কের দিকটা হচ্ছে এদিকে, আর তোমার অক্ষটা আছে এই বরাবর, ঠিক আছে, বরাবর টর্কের দিকে এদিকে, তোমার অক্ষ এই দিকে। এখন বলো তো এই টর্কের দিকের সাথে এই অক্ষের দিক কত ডিগ্রি? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার বলতে এই অক্ষ বরাবর এই টর্কের কোনো উপাংশ থাকবে? থাকবে না। এই কারণে এই অক্ষের সাপেক্ষে এই দৃঢ় বস্তুটা কি করছে না? ঘুরছে না, বা দরজাটা খুলছে না। ক্লিয়ার? ক্লিয়ার? আবারও বলছি যে ঘূর্ণন অক্ষের যে কোনো বিন্দুর সাপেক্ষে এই দৃঢ় বস্তুর টর্ক আছে। এর অর্থ হচ্ছে এই বিন্দুর সাপেক্ষে এই দৃঢ় বস্তু বা দরজাটা ঘুরতে পারবে, নো প্রবলেম। কিন্তু তুমি ওখানে একটা শর্ত দিয়েই দিয়েছো, অক্ষ দিয়ে দিয়েছো এবং হিঞ্জ করা আছে, লাগানো আছে যে ওই অক্ষ ছাড়া, ওই অক্ষর সাপেক্ষ ছাড়া ওই ঘুরতে পারবে না। তার মানে ওই বিন্দুর সাপেক্ষে ওই মানে দরজার টর্ক আছে, কিন্তু এখন তোমাকে চেক করে দেখতে হবে যে অক্ষের সাপেক্ষে তার টর্ক আছে কিনা, কারণ ও শুধুমাত্র অক্ষের সাপেক্ষে ঘোরার জন্য অ্যালাউ। তখন অক্ষের সাপেক্ষে টর্ক আছে কিনা এটা কিভাবে বের করবা? দেখো ওই টর্কের অক্ষ বরাবর কোনো উপাংশ আছে কিনা। যদি অক্ষ বরাবর উপাংশ থাকে আর তুমি পেয়ে যাও, তার মানে বুঝবে সে কি করছে, ঘুরছে। আর যদি না থাকে, জিরো হয়, তার মানে ওই বরাবর কোনো টর্ক নাই, তার মানে ঘুরবে না, এবং তার বাস্তব প্রমাণ এটা। ঠিক আছে, এর টর্ক আছে, কিন্তু টর্কের সম্পূর্ণ মানটা কোন দিকে? এই দিকে। কিন্তু আমার মান থাকা লাগবে কোন বরাবর? এই বরাবর, কারণ এটা হচ্ছে অক্ষ, এই বরাবর আমার টর্কের মান থাকা লাগবে, কারণ এই বরাবর এই অক্ষের সাপেক্ষে সে ঘুরবে, কিন্তু নাই তো, নাই। ওকে ওকে, এই জিনিসটাই আমরা ভুল করি, আমরা জানি না। আমরা শুধু সব ক্ষেত্রে টর্কের সূত্র লিখে বসে থাকি, টাউ ইজ ইকুয়াল টু আর কস এফ, টাউ ইজ ইকুয়াল টু আর কস এফ। কিন্তু না, যে কোনো বিন্দুর সাপেক্ষে যে কোনো বস্তু, যে কোনো বিন্দুর টর্ক হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আর কস এফ। আর যখন কোনো অক্ষের সাপেক্ষে তুমি জড়তার ভ্রমণ টর্ক নির্ণয় করবা, তখন দেখবা যে টর্কটা তুমি বের করেছো ওই টর্কের ওই অক্ষ বরাবর কোনো উপাংশ আছে কিনা। যদি উপাংশ থাকে তাহলে বস্তুটা ঘুরবে ওই অক্ষের সাপেক্ষে, যদি উপাংশ না থাকে তাহলে ওই অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরবে না, বা টর্ক থাকবে না। ওকে ওকে, ফাইন। এখন কথা হচ্ছে দরজার ক্ষেত্রে ওই সূত্রটা লিখেছিলাম কেন, ওইটা পরে আসতেছি। দরজার ক্ষেত্রে ওই সূত্রটা কেন লিখেছিলাম আমরা পরে আসতেছি। এখন দেখো যে তাহলে কি করবা, তাহলে তুমি করবা কি, প্রথমে কোনো অক্ষের সাপেক্ষে তোমাকে যদি জড়তার ভর বের করতে বা টর্ক বের করতে বলে, তাহলে তুমি করবা কি, ওই অক্ষের যে কোনো বিন্দুর সাপেক্ষে আগে টর্ক বের করবা। তো অক্ষের যে কোনো বিন্দুর সাপেক্ষে, ভালো করে বুঝে নাও, ভালো করে ক্লিয়ার কনসেপ্টে বুঝে নাও, সেটা হচ্ছে যে ওই অক্ষের সাপেক্ষে ওই অক্ষের যে কোনো বিন্দুর সাপেক্ষে তুমি ওর টর্ক নির্ণয় করো। টর্ক পেয়ে গেছো কত? আর ক্রস এফ। ঠিক আছে, দিয়ে দেখো যে এই টর্ক, যে টর্কটা তুমি পেয়েছো, এই টর্ক ওই দৃঢ় বস্তু যে অক্ষের সাপেক্ষে ঘুরবে ওই অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ধরে নাও যে তুমি যে টর্ক পেয়েছো, মানে বিন্দুর সাপেক্ষে তুমি যে টর্ক পেয়েছো দৃঢ় বস্তুর, সেই টর্ক ঘূর্ণন অক্ষ, এটা ঘূর্ণন অক্ষ এক্স হয়, এই ঘূর্ণন অক্ষের সাথে ধরে নাও টাও, এই যে টাও কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে আছে। তাহলে এর এই ঘূর্ণন অক্ষ বরাবর উপাংশ কত হবে? টাউ কস থেটা। টাউ কস থেটা মানে কত? আর ক্রস এফ মান 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 বিবেচনায় লিখলাম, কারণ দিক তো দিয়ে দিচ্ছি কস থেটা। তাহলে আর ক্রস এফ কস থেটাটাই হবে তোমার কি, এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে টর্কের উপাংশ। তার মানে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ধ্রুব বস্তুর টর্কটা হচ্ছে আর ক্রস এফ কস থেটা। বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। এখন তোমার যাতে কোনো টেনশন না হয় যে কখন, দেখো এখন তোমাকে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ বের করতে বললো, এখন তুমি আগে কি করবা, ওই অক্ষের যে কোনো বিন্দুর সাপেক্ষে ওই দৃঢ় বস্তু জড়তার টর্ক বের করবা। ভাইয়া জড়তার ভ্রামক আমি চলে আসতেছে বারবার, আমি জানি না কেন আসতেছে। তোমরা যদি জড়তার ভ্রামক আসেও আমার মুখ দিয়ে তোমরা একটু রিপিট করে দেখো যে ওটা টর্ক আসলে, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে কি যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বিন্দু, মানে কোনো দৃঢ় বস্তু যখন জড়তার ভ্রামক বের করতে বলবে, তখন তুমি করবা কি, ওই অক্ষের যে কোনো বিন্দুর সাপেক্ষে ওই দৃঢ় বস্তু জড়তার টর্ক বের করবা।
টর্ক বের করার পরে ওই অক্ষ বরাবর তার টর্কের কতটুকু উপাংশ থাকবে এটা নির্ণয় করবা। ওই উপাংশটুকু হবে ওই অক্ষের সাপেক্ষে ওই দৃঢ় বস্তুর টর্ক। তো এটা তুমি যাতে ইজিলি তুমি মানে হয়তো তুমি নির্ণয় করতে যাচ্ছ কিন্তু তোমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে, তাহলে তোমার কাছে যেন ডিফিকাল্ট মনে না হয়, সহজ যাতে মনে হয়, যাতে তুমি সহজে করতে পারো, সেই জন্য আমি তোমাকে কিছু নিয়ম বলে দেবো, যে নিয়মগুলো তোমাকে হেল্প করবে যে ঘূর্ণন অক্ষ বরাবর টর্কের উপাংশ কখন থাকবে আর ঘূর্ণন অক্ষ বরাবর টর্কের উপাংশ কখন থাকবে না। তাহলে তোমার জন্য ইজি হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে দেখো অক্ষ বরাবর টর্কের উপাংশ শূন্য হবে, মানে কখন অক্ষ বরাবর টর্কের উপাংশ শূন্য হবে, তাহলে তোমাকে আর কষ্ট করে ওই অক্ষ বরাবর মানে তোমার টর্কের উপাংশটা কষ্ট করে বের করতে হবে না তোমাকে, ঠিক আছে? তুমি ইজিলি বলে দিতে পারবা, তোমার কষ্ট করে থেটা নির্ণয় করতে হবে না, দিয়ে আর ক্রস এফ এর মান কস থেটা এভাবে উপাংশ বের করতে হবে না, যেমন এখানে লিখেছিলাম আমি। ওকে, তাহলে আমি ওটা লিখে দিচ্ছি, দেখো যে অক্ষ বরাবর টর্কের উপাংশ শূন্য হবে, অক্ষ বরাবর টর্কের উপাংশ শূন্য হবে, শূন্য হবে যদি যদি 1 নাম্বার বল এফ অক্ষের সমান্তরাল হয়। ঠিক আছে, মনে করো কোনো অক্ষের সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর তোমাকে টর্ক বের করতে বলেছে। এখন তুমি কি করবা? এখন তুমি করবা কি, ওই অক্ষের ওপর যে কোনো বিন্দু নিয়ে ওই বিন্দুর সাপেক্ষে ওই দৃঢ় বস্তুর মানে টর্ক বের করবা, করে অক্ষ বরাবর কোনো উপাংশ আছে কিনা সেটা চেক করে দেখবা। ঠিক আছে না? যদি থাকে তাহলে টর্ক মানে ঘুরবে, আর যদি না থাকে তাহলে নাই। ঠিক আছে, তো এটাকে তোমার আমি সহজ করে দিচ্ছি। কিভাবে দেখো, তুমি যদি দেখো যে যে বলটা প্রয়োগ হয়েছে সে বলটা ঘূর্ণন অক্ষের সমান্তরাল, তাহলে তুমি 100% শিওর থাকো তুমি যে কোনো বিন্দুর সাপেক্ষে যে টর্ক বের করবা ওই টর্কের ওই অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না, জিরো হয়ে যাবে। ওটাই লিখেছেন দেখো, অর্থাৎ অক্ষ বরাবর টর্কের উপাংশ শূন্য হবে কখন? যদি বল এফ অক্ষের সমান্তরাল হয়। অর্থাৎ কোনো দৃঢ় বস্তুতে তুমি যদি বল প্রয়োগ করো এবং ওই বলটা যদি অক্ষের সমান্তরাল হয়, তাহলে ওই অক্ষ বরাবর টর্কের কোনো উপাংশ তুমি পাবা না, মানে টর্ক শূন্য হয়ে যাবে, তার মানে ঘুরবে না। ক্লিয়ার? যেটা বাস্তব প্রমাণ এটা। দেখো এই যে দরজা দেখাইছিলাম, এই দেখো এই যে দরজার এই বরাবর বল প্রয়োগ করেছো, এই বরাবর বললাম না কি অক্ষ, এটা না অক্ষের সমান্তরালে বল প্রয়োগ করেছো, নিচের দিকেই করো আর উপর দিকে করো, সমান্তরাল বল প্রয়োগ করোনি, আর বল প্রয়োগ করার দেখলা তুমি ঘুরছে, দেখছো? তুমি টর্ক বের করেছিল, ওই টর্কের এই অক্ষ বরাবর কোনো উপাংশ পাইছিলা? পাওনি। তো তোমাকে আর কষ্ট করে বের করতে হবে না, আমি তোমাকে বলে দিলাম। ক্লিয়ার? তুমি যদি দেখো যে অক্ষ বরাবর টর্কের উপাংশ কখন, মানে তুমি যদি দেখো যে বল তুমি প্রয়োগ করছো দৃঢ় বস্তুর ওপর সেটা অক্ষের সমান্তরাল, তাহলে তুমি ধরে নেবা ওই অক্ষ বরাবর টর্কের কোনো উপাংশ নাই, মানে টর্কের উপাংশ জিরো, তার মানে অক্ষ বরাবর ওই দৃঢ় বস্তুর টর্ক শূন্য। ঠিক? ওকে। 2 নাম্বার, হচ্ছে বল এফ অক্ষকে যে কোনো বিন্দুতে ছেদ করলে, ঠিক আছে? অর্থাৎ কোনো দৃঢ় বস্তুর মানে কোনো অক্ষের সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর মানে টর্ক আছে কিনা তোমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তো তুমি মূল নিয়মে কীভাবে করতে যাবা, তুমি আগে যে কোনো বিন্দুর সাপেক্ষে ওই দৃঢ় বস্তুর জড়তা ভঙ্গ বের করবা, করে ও অক্ষ বরাবর উপাংশ আছে কিনা সেটা দেখবা। তো এটা চেক করার আগে তোমাকে একটা জিনিস খেয়াল করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে, সেটা হচ্ছে কি, দেখো যদি বস্তুর ওপর দৃঢ় বস্তুর উপর যে বলটা প্রয়োগ হচ্ছে ওইটা যদি ঘূর্ণন অক্ষকে ছেদ করে, সে যেভাবে থাকবে আমার কোনো মানা নাই, কিন্তু যদি ছেদ করে কোনো কারণে, যদি ছেদ করে, ঠিক আছে, তাহলে ওর জন্য আর তুমি টর্ক পাবা না ঘূর্ণন অক্ষ বরাবর। ঠিক আছে না? ঠিক নাই?
ঠিক আছে, ওকে। তাহলে এই দুইটা, আর এই দুইটা কারণ, দেখো এই দুইটা কারণ, ওকে, এই দুটা কারণ মনে রাখবা, তাহলে তোমার মাথা ফ্রেশ। ওকে, এখন ঘূর্ণন তাহলে কি, টাউ ইজিক্যাল টু আর ক্রস এফ, এটা কার জন্য সূত্র, যে কোনো বিন্দুর সাপেক্ষে যে কোনো বস্তুর টর্কের সূত্র। কিন্তু এটাই আমি লিখেছিলাম কিন্তু কার ক্ষেত্রে, দৃঢ় বস্তুর ক্ষেত্রে। কিন্তু কেন লিখেছি, ওখানে একটা শর্ত দিয়ে লিখেছিলাম, কেন লিখেছি এবার তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। দেখো এটা দরজা, ঠিক, এটা কি দরজা, এখন এই দরজাতে আমি এই অক্ষের সাপেক্ষে এই দরজার জড়তার মানে সরি টর্ক নির্ণয় করব, ঠিক আছে, যেটা আমি প্রথমে করেছিলাম সেটা এখন আমার নিয়ম অনুযায়ী করব, মানে মূল নিয়ম অনুযায়ী করব, দেখি ওটা ফেরত আসে কিনা। তো আমাকে বলেছে কি যে বলটা প্রয়োগ হয়েছে এইভাবে, ঠিক আছে, অর্থাৎ যে অক্ষ আছে সেই অক্ষের সাথে লম্ব, কিন্তু অক্ষকে কি করছে না, ছেদ করছে না। বলটা হচ্ছে এটা এফ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে বল থেটা, এটা ঠিক আছে, এটা হচ্ছে আর। আচ্ছা, এখন এই অক্ষের সাপেক্ষে এর টর্ক নির্ণয় করতে বলেছে। তো আমি ফার্স্ট যে কাজ করব সেটা হচ্ছে যে আগে যে কোনো বিন্দুর সাপেক্ষে এর টর্ক নির্ণয় করব। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এর টর্ক হচ্ছে কত, টাউ ইজিক্যাল টু আর ক্রস এফ, ঠিক আছে, আর এর মান হচ্ছে টাউ ইজিক্যাল টু আর এফ সাইন থেটা। ওকে, এখন দেখো ভালো করে দেখবা কিন্তু, সেটা হচ্ছে এটা, এইভাবে বল প্রয়োগ করেছি, দেখো এইভাবে বল প্রয়োগ করেছি, আর আছে এইভাবে, ঠিক আছে, আর ঘুরবে কোন দিকে, এই দিকে। তার মানে আমার বলের এটা হচ্ছে আর বলের ডিরেকশনটা হচ্ছে এইটা, ঠিক আছে, দরজার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এফ। ওকে, তাহলে বলো ও বিন্দুর সাপেক্ষে বা যে কোনো বিন্দুর সাপেক্ষে আমি যে টর্ক পেয়েছি তার দিক কোন দিকে হবে। দেখো আর থেকে এফের দিকে যদি ঘুরি ওপর দিকে, ঠিক আছে, ওপর দিকে। এখন টর্কের দিক ওপর দিকে, এখন টর্কের দিক ওপর দিকে, আর অক্ষ কি, এ বরাবর অক্ষ, তার মানে টর্কের দিক যেদিকে অক্ষের দিকও সেদিকে, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, 0 ডিগ্রি না, 0 ডিগ্রি। তাহলে যদি 0 ডিগ্রি হয় তাহলে বলতো এই টর্কের এই অক্ষ বরাবর উপাংশ কী হবে, যেটা পেয়েছি সেটাই, কারণ 0 ডিগ্রিতে অ্যাঙ্গেল, ঠিক। তাহলে আমি যদি টর্ক টাও টর্কের অক্ষ বরাবর উপাংশ হচ্ছে কি টাও কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে 1, তার মানে কি টাও মানে কি আর এফ সাইন থেটা, তার মানে কোনটায় ফেরত আসবে, এটাই, ঠিক আছে। তার অর্থ হচ্ছে যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুতে যখন মানে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুতে যখন বল প্রয়োগ করা হবে এবং সেই বলটা যদি অক্ষের কি হয়, অক্ষের সাথে লম্ব হয় কিন্তু অক্ষকে ছেদ না করে, তাহলে তুমি যে সূত্রটা মানে যে টর্কটা পাবা সেই টর্কটা হচ্ছে ওই বিন্দুর জন্য যে টর্ক পাবা তার কি সমান, মানে দুই সূত্র সেম লেখা যাবে। তো তোমাদের বইয়ে এই জিনিসটা আলোচনা করে এই সূত্রটা দেওয়া আছে, কিন্তু এটা মেন কনসেপ্ট না। মেন কনসেপ্ট হচ্ছে যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে টর্ক নির্ণয় করে ওই টর্কের অক্ষ বরাবর যে উপাংশ থাকবে সেটাই হচ্ছে ওই অক্ষের সাপেক্ষে এই দৃঢ় বস্তুর কি টর্ক। কিন্তু একটা বিন্দুর সাপেক্ষে টর্কের যে ইকুয়েশন আর এই ক্ষেত্রে টর্কের যে ইকুয়েশন ওটা সেম হয়ে যায়, ওই কারণে এটার ক্ষেত্রে এটা কি করা যায়, লেখা যায়। ক্লিয়ার? ওকে, তাহলে আমি ফুল সামারি বলছি, তোমাকে অনেক কথাই বললাম, এখন ফুল সামারি বলছি যাতে তুমি টর্কটা ক্লিয়ার কনসেপ্টে সাজাতে পারো। সেটা হচ্ছে যে টর্ক টাউ ইজিক্যাল টু আর ক্রস এফ, এই সূত্রটা শুধুমাত্র একটা বিন্দুর সাপেক্ষে,
একটা বিন্দুর সাপেক্ষে। তবে এই সূত্র তুমি লিখতে পারো দৃঢ় বস্তুর ক্ষেত্রে, মানে অক্ষের সাপেক্ষ এই সূত্র লিখতে পারো, কিন্তু সেখানে শর্ত হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে বস্তুর ওপর যে বলটা প্রয়োগ হবে সেটা হচ্ছে অক্ষের সাথে লম্ব হতে হবে, কিন্তু অক্ষকে ছেদ করা যাবে না। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হয়েছে? ওকে। আর বাদবাকি ক্ষেত্রে তুমি কি করবা? বাদবাকি ক্ষেত্রে তুমি করবা কি, যে কোনো অক্ষের সাপেক্ষেই তোমাকে টর্ক বের করতে বলুক না কেন, তুমি ওই অক্ষের ওপর যে কোনো বিন্দুর সাপেক্ষে তুমি কি করবা, ওই দৃঢ় বস্তুর টর্ক নির্ণয় করবা, করে ওই টর্কের অক্ষ বরাবর যে কতটুকু উপাংশ আছে সেটা তুমি দেখবা, ওই ততটুকু উপাংশ হবে ওই অক্ষের সাপেক্ষে কি টর্ক। ওকে, বুঝাতে পেরেছি? পেরেছি। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে, ওকে আমাদের আর একটু বাকি আছে স্টুডেন্ট, সেটা হচ্ছে আমরা এটার আরেকটা লেকচার তৈরি করব, পার্ট তৈরি করব। সে পার্টে গিয়ে আমি বাকিটুকু টর্কের যে বাকিটুকু অংশ আছে সেটা বলবো, এবং টর্ক সংক্রান্ত যে ম্যাথ আছে সেটা সলিউশন করব। ওকে, সে পর্যন্ত ক্লিয়ার কনসেপ্টে ধীরে ধীরে দেখতে থাকো, যেন পুরো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়। হয়তো একবারে ক্লিয়ার হবে না, তুমি ভিডিওটা অনেকবার দেখো, ঠিক আছে? যদি ক্লিয়ার এটা করতে পারো তাহলে সারা জীবনে আর টর্ক সম্পর্কে কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ।